গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি। গণভোট ভবিষ্যৎ বাংলাদেশের জন্য প্রয়োজন, মন্তব্য আলী রিয়াজের। মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফের শিশু আহত, স্থানীয়দের প্রতিবাদ। আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে সাধারণ মানুষ। চুয়াডাঙ্গার হাসপাতাল ও ফার্মেসিতে মিলছে না জলাতঙ্ক ভ্যাকসিন, বাড়ছে সংকট। মৃত্যু ঝুঁকিতে রোগী, পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে বলছে কর্তৃপক্ষ। রাজশাহীতে এইচএসসি পাশ করা চিকিৎসক দিতেন ব্রেনের চিকিৎসা, ভুয়া মেডিসিন বিশেষজ্ঞ গ্রেফতার, 6 মাসের কারাদণ্ড। এবং কিশোরগঞ্জের ভৈরবে 2000-এও মিলছে না 1300 টাকার এলপি গ্যাস, চরম ভোগান্তিতে গ্রাহকরা। শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে, সাথে আছি আমি তাসলিমা তিথি। চলে যাচ্ছি পুরো খবরে। গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে সরকারের পক্ষ থেকে দেশজুড়ে ব্যাপক কর্মসূচির বাস্তবায়ন চলছে। তৃণমূলে গণভোটের বিষয়ে অস্পষ্টতা দূর করার জন্য মাঠ পর্যায়ে সরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতৃবৃন্দ এবং বেসরকারি বিভিন্ন সংগঠনের নেতৃস্থানীয় প্রতিনিধিদের প্রশিক্ষিত করা হচ্ছে। এর অংশ হিসেবে রোববার বরিশালে পৃথকভাবে অনুষ্ঠিত হয় বিভাগীয় কর্মকর্তা সম্মেলন এবং ইমাম সম্মেলন। এতে গণভোট বিষয়ে প্রশিক্ষণমূলক বক্তব্য উপস্থাপন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ এবং অপর বিশেষ সহকারী মনির হায়দার। আগামী কয়েকদিনে অন্য সব বিভাগেও একই ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের তত্ত্বাবধানে এসব কর্মসূচিতে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং বেসরকারি সংগঠনের প্রতিনিধিদের প্রশিক্ষণের আয়োজন করছে বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং ইমাম ও ধর্মীয় নেতাদের প্রশিক্ষণের আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন। 12 জানুয়ারি রাজশাহী, 14 জানুয়ারি রংপুর, 15 জানুয়ারি চট্টগ্রাম, 17 জানুয়ারি ঢাকা, 19 জানুয়ারি ময়মনসিংহ, 22 জানুয়ারি সিলেটে এবং 24 জানুয়ারি খুলনা বিভাগে বিভাগীয় পর্যায়ে ইমাম সম্মেলন এবং বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। গণভোট শুধু আগামী 5 বছরের জন্য নয়, এটি ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। বলেন, নাগরিক হিসেবে সবার দায়িত্ব গণভোটে হ্যাঁ ভোট দেয়া। সোমবার দুপুরে রাজশাহী হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আলী রিয়াজ বলেন, রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন কিভাবে স্বাধীনভাবে কাজ করবে, এসব সিদ্ধান্ত জনগণের ম্যান্ডেটের মাধ্যমেই নিতে হবে। তিনি আরো বলেন, গণভোট নিয়ে কোনো রাজনৈতিক দলের মধ্যে দ্বিমত নেই। মানুষ ভোট দিতে চায়, কিন্তু সেই পরিবেশ বারবার বাধাগ্রস্ত হয়েছে। সে জায়গাটি পূর্ণভাবে পুনঃপ্রতিষ্ঠা করতে জুলাই জাতীয় সনদ ও গণভোটের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বছরের ক্ষেত্রে 12ই ফেব্রুয়ারি যদি এই গণভোট এর মধ্য দিয়ে ইতিবাচক ফলাফল আসে, যেটা আমরা আশা করছি, যার জন্য আমরা চেষ্টা করছি, যার জন্য আপনাদের সকলের চেষ্টা আছে, তাতে কি হবে? তাতে কি অধ্যাপক ইউনূসের সরকার আগামী 5 বছর, 2 বছর, 9 বছর, 10 বছর থাকবে? থাকবে না। সংখ্যাগরিষ্ঠ দল, সংখ্যালঘিষ্ঠ দলের বিষয় না। এবার প্রথমে আপনাদের কাছে আসা হচ্ছে, বাংলাদেশের নাগরিকদের কাছে আসা হচ্ছে যে আপনারা বলুন, 54 বছরে আমাদের যে বিচার ব্যবস্থা তৈরি হয়েছে সেটাকে আমরা অব্যাহত রাখবো। যেই বিচার ব্যবস্থা বলে রাষ্ট্রপতি একটা দণ্ডিত অপরাধীকে ইচ্ছা মতো তিনি মাফ করে দিতে পারেন, সেটা আপনারা রাখতে চান না সেটা বদল হতে চান না, এইটাই আপনার কাছে। কে করবে সেটা আপনাদের প্রতিনিধিরা করবে। মিয়ানমার থেকে ছোড়া গুলিতে স্কুল ছাত্রী হুজাইফা সুলতানা আফরান আহতের ঘটনার প্রতিবাদে কক্সবাজারের টেকনাফে মানববন্ধন করেছে স্থানীয় জনগণ। সোমবার বেলা 11টার দিকে টেকনাফের ওয়াইকং তেচ্ছি ব্রিজ হাইওয়ে সড়কে অনুষ্ঠিত এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধন চলাকালে অংশগ্রহণকারীরা মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায়
নির্বিচারে গুলিবর্ষণের তীব্র নিন্দা জানায় এবং অবিলম্বে এ ধরনের হামলা বন্ধের দাবি জানায়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, সীমান্ত এলাকায় বসবাসকারী সাধারণ মানুষ প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। বিশেষ করে শিশু ও নারীরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। দ্রুত কূটনৈতিক উদ্যোগ নিয়ে সীমান্তে স্থায়ী শান্তি নিশ্চিত করতে হবে। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের প্রভাব যেন কোনোভাবেই বাংলাদেশে এসে নিরীহ মানুষের প্রাণহানি ঘটাতে না পারে, সেজন্য আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা প্রয়োজন। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন। আগামীতে যদি আমার কোনো মাসুম ভাইয়ের রক্ত দিতে হয়, আমরা সকল ঐক্যবদ্ধ বলে এর জবাব নেব। আজকে এই ঘটনা প্রথম নয়, এই ঘটনা অতীতেও হয়েছে। আমরা যদি যেভাবে আজকে হুবাইয়ে যাওয়ার জন্য আজকে আমরা মাঠে নেমেছি, অতীতে সেভাবে যে ঘটনা ঘটেছে, অতীতের যদি আমরা সেভাবে মাঠে নামতাম আজকে এই ঘটনা ঘটতো না। আমি আপনাদেরকে অনুরোধ করব, যাতে ভবিষ্যতে এইরকম নির্যাতনজনক ঘটনা আর না ঘটে। স্বাধীন একটি বাংলাদেশের, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের একটি ফেলানের মতো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর মধ্য দিয়ে আমাদের হুজাইফা আহত অবস্থায় এখনো চিকিৎসা না পেয়ে, উন্নত চিকিৎসা না পেয়ে দীর্ঘ 24 ঘন্টা যে পার হয়ে গেছে, প্রশাসন এবং বাংলাদেশের সরকার কর্তৃক তার উন্নত চিকিৎসার জন্য এখনো কোনো ব্যবস্থা। চুয়াডাঙ্গা জেলায় জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিনের তীব্র সংকটে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। সরকারি হাসপাতাল ও বেসরকারি ফার্মেসি কোথাও প্রয়োজনীয় এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। ফলে কুকুর, বিড়াল সহ বিভিন্ন প্রাণীর কামড়ে আহত রোগীরা সময় মতো চিকিৎসা নিতে পারছেন না। এতে তাদের জীবন নিয়ে বাড়ছে উদ্বেগ ও অনিশ্চয়তা। চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, গেল 21 ডিসেম্বর হাসপাতালের র্যাবিশ ভ্যাকসিনের মজুদ সম্পূর্ণভাবে শেষ হয়ে যায়। এরপর প্রায় 18 দিন পার হলেও নতুন করে কোনো ভ্যাকসিন সরবরাহ আসেনি। কবে নাগাদ ভ্যাকসিন পাওয়া যাবে সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য দিতে পারছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে জেলার একমাত্র সরকারি হাসপাতালের জরুরি জলাতঙ্ক প্রতিরোধ কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে। সদর হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত র্যাবিশ ভ্যাকসিন বিতরণ কক্ষে প্রতিদিনই বিভিন্ন বয়সী রোগী এবং তাদের স্বজনরা ভিড় করছেন। কিন্তু ভ্যাকসিন না থাকায় চিকিৎসা না নিয়ে হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে সবাইকে। এই বিষয়ে চুয়াডাঙ্গা জেলার সিভিল সার্জন ডাক্তার হাদি জিয়াউদ্দিন আহমেদ বলেন, বেসরকারি কোম্পানিগুলোর উৎপাদন সক্ষমতা তুলনামূলক কম, অথচ চাহিদা রয়েছে। ফলে পরিস্থিতি স্বাভাবিক হতে আরো সময় লাগতে পারে। কুকুরে কামড়েছে, ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না, হসপিটাল তো দিচ্ছে না, ও দোকানে প্রায় 20টা দোকান মেরেছে, তাও পাওয়া যাচ্ছে না। কিন্তু আজকেও ঘুরছি, তাও পাচ্ছিনি। এখন কি করনি, কোনো জায়গায় পাইনি, 20টা দোকান মারা হয়ে গেছে চুয়াডাঙ্গায়। আমি হাসপাতালে এসেছিলাম, ফার্মেসিতে গিয়েছি, সবাই বলছে যে ভ্যাকসিন নাই ও সাপ্লাই হচ্ছে না। কুড়িগ্রামে ভ্যাকসিন আমরা নিয়মিত কাস্টমার আসছে, কিন্তু আমরা দিতে পারছি না, কারণ ভ্যাকসিন পর্যাপ্ত পরিমাণে সাপ্লাই নেই। আমরা নিয়মিত কোম্পানিকে অর্ডার দিচ্ছি, কোম্পানি বলছে এটা র মেটেরিয়াল সাপ্লাই নেই, এটা বিদেশ থেকে আমরা র মেটেরিয়ালস নিয়ে আসি, কিন্তু এটা পর্যাপ্ত র মেটেরিয়াল সাপ্লাই না থাকার কারণে তারা আমাদেরকে পর্যাপ্ত দিতে পারছে না। এতদিন আমরা এই ভ্যাকসিন দিয়ে আসছিলাম, কিন্তু সম্প্রতি আমরা এই সরকারিভাবে এই ভ্যাকসিনগুলো পাচ্ছি না এবং ইতিমধ্যে দেশে ভ্যাকসিনের অনেক চাহিদাও বেড়ে গেছে। বিশেষত আমরা দেখছি যে কুকুরের কামড় সেটা সারা বছর যেভাবে ওরকমই আছে, কিন্তু ইদানিং মানুষ বিড়াল অনেক পুষছে এবং বিড়ালে আঁচড় বা কামড়ের ফলেও প্রতিনিয়ত এখানে অনেক ভ্যাকসিন প্রয়োজন। রাজশাহীতে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ পরিচয়ে দীর্ঘদিন চিকিৎসা দিয়ে আসা নুরুল ইসলাম নামের এক ভুয়া চিকিৎসককে গ্রেফতার করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌর এলাকার একটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বাগমারা উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঁইয়া বলেন, নুরুল ইসলাম নিজেকে ডাক্তার মোহাম্মদ রফিকুল হাসান পরিচয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসা দিয়ে আসছিলেন। বিএমডিসি নিবন্ধন নম্বর ব্যবহার করে নিজেকে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে দাবি করতেন। বাস্তবে নুরুল ইসলাম এইচএসসি পাশ হলেও নিজেকে এমবিবিএস এবং এফসিপিএস ডিগ্রিধারী চিকিৎসক হিসেবে পরিচয় দিতেন।
তিনি ভুয়া বিএমডিসি নিবন্ধন নম্বর ব্যবহার করে রাজশাহীর বাগমারা ও নওগাঁর আত্রাই উপজেলায় রোগী দেখতেন। তিনি বলেন, নুরুলকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড ও 10,000 টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জেনে শুনে ভুয়া চিকিৎসক নিয়োগের দায়ে সংশ্লিষ্ট হাসপাতালের মালিককে 2 লাখ টাকা জরিমানা করা হয়। আগামীতেও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। ফেনী জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডের অপারেশন থিয়েটারে রান্নাবান্নার ঘটনায় 2 সিনিয়র স্টাফ নার্সকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন নার্সিং সুপারভাইজার কল্পনা রানী মণ্ডল এবং সিনিয়র স্টাফ নার্স রানী বালা হালদার। রোববার নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক ও স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন আকন্দ সই করা পৃথক আদেশে এ তথ্য জানা গেছে। আদেশে উল্লেখ করা হয়, ফেনী 250 শয্যা জেলা সদর হাসপাতালের লেবার ওয়ার্ডের অপারেশন থিয়েটারের অভ্যন্তরে গ্যাসের চুলায় রান্না করার মতো চরম দায়িত্বহীন, শৃঙ্খলা বিরোধী ও অগ্রহণযোগ্য কর্মকাণ্ডে জড়িত থাকার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত হয়। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ায় জনস্বাস্থ্য, রোগীর নিরাপত্তা এবং নার্সিং পেশার ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রকাশের মাধ্যমে কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়। তবে বিধি মোতাবেক তারা খোরপোশ ভাতাপ্রাপ্ত হবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। কিশোরগঞ্জের ভৈরবে 1300 টাকার এলপি গ্যাস সিলিন্ডার 2000-এও মিলছে না। এতে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। 2 সপ্তাহ আগে ভৈরব শহরে প্রতিটি সিলিন্ডার এলপি গ্যাস 1250 টাকা থেকে 1350 টাকায় বিক্রি হয়েছে। ডিলারদের বক্তব্য, তারা বাড়তি দামে কোনো গ্যাস বিক্রি করছে না। সাব ডিলার বা খুচরা দোকানদাররা মজুত করা গ্যাস অতিরিক্ত মূল্যে বিক্রি করছে। ভৈরব শহরের বাসাবাড়ি ও রেস্তোরাঁর মালিকরা রান্না করতে চাহিদার গ্যাস কিনতে ডিলারদের দোকানে দোকানে ঘুরছে, কিন্তু স্থানীয় সব ডিলার মালিক বলছে তাদের গত 2 সপ্তাহ ধরে কোম্পানি এলপি গ্যাস সরবরাহ দিচ্ছে না, তাদের মজুদ এখন শূন্য। আবার খুচরা এলপি গ্যাস বিক্রেতারা তাদের গুদামে গোপনে মজুত করে প্রতিটি সিলিন্ডার এলপি গ্যাস 2000 টাকা থেকে 2200 টাকায় বিক্রির অভিযোগ পাওয়া যায়। 1350 টাকা পাইতাম, কিনতাম, এখন 2000 টাকা 1900 টাকা, এরপরেও মানে গ্যাস পাই না, সংকট। মানে আমরা জিনিসের দাম তো আর কোনো কিছু বাড়ছে না, জিনিসের দাম বাড়ছে না, খরচা বাড়ছে, কারণ 2000 টাকা দেওয়া না, বর্তমানে পাইতেছি না। 250 টাকা দিয়েছে আমার গ্যাসের জন্য, এখন একটা কালকে আমি টাকা নিয়ে দিয়েছি আবার অ্যাডভান্স, কিন্তু আমার গ্যাস দরকার, বেশি লাগে বেশি নেন। 3000-এর গ্যাস বলছে 4000 কালকে দিয়েছি, এরপরও গ্যাস দেন না। আজকে বলতেছে গ্যাস নাই, মানে ওরাও যারা টাকা বেশি পায় ওদের কাছে দিয়ে দেয়। আপনার গ্যাসের তো অনেক দুই রকম সমস্যা সংকট যাইতেছে। যারা এলপি গ্যাসের উপরে ডিপেন্ড, এলপি গ্যাস দিয়ে ব্যবসা বাণিজ্য করা খুবই সংকট হয়ে গেছে। কারণ আমরা কিছুদিন পরে যারা এলপি গ্যাসের উপর ডিপেন্ড করবো, আমরা ব্যবসা বাণিজ্য বন্ধ করার। নোয়াখালী সুপারমার্কেট থেকে 127 ভরি স্বর্ণালংকার চুরির ঘটনায় কুমিল্লা থেকে স্ত্রীসহ মোর্শেদ মহসিন ওরফে মোশাররফ নামের আন্তজেলা চোর চক্রের সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ। একই ঘটনায় চট্টগ্রাম থেকে তাদের আরেক সহযোগীকে গ্রেফতার সহ চোরাই 9.25 ভরি সোনা উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে পুলিশ সুপার টি.এম. মোশাররফ হোসেন নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যে এই ঘটনায় 11 জনের সম্পৃক্ত থাকার তথ্য মিলেছে। এদের মধ্যে কুমিল্লার মুরাদনগর থেকে মোর্শেদ মহসিন ওরফে মোশাররফ ও তার স্ত্রী শিল্পী আক্তারকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যে চট্টগ্রামের হাটহাজারী এলাকা থেকে আলাউদ্দিন ওরফে পিচ্চি আলাউদ্দিনকে আটক করা হয়। তাদের কাছ থেকে 9 ভরি সোনা জব্দ করা হয়েছে। আটকদের ভুক্তভোগী ব্যবসায়ী মীর মোশাররফ হোসেনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। এদের মধ্যে মোর্শেদ মহসিন ওরফে মোশাররফ এবং পিচ্চি আলাউদ্দিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এর আগে গেল 1 জানুয়ারি রাত 10:30টার দিকে নোয়াখালী সুপারমার্কেটের 4র্থ তলার নিলয় জুয়েলার্সের তালা কেটে 127 ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় দোকানের পরিচালক মীর মোশাররফ হোসেন বাদী হয়ে পরদিন সদরের সুধারাম মডেল থানায় মামলা করেন। 9 ভরি 4 আনা সামথিং আমাদের এ ধরনের স্বর্ণ উদ্ধার হয়েছে এবং 3 জন আসামি আমাদের হাতে ইতিমধ্যে অ্যারেস্ট আছে। তার মধ্যে 2 জন বিজ্ঞ আদালতে 164 করেছে নিজেদের দোষ স্বীকার করে। আমরা আশাবাদী আরও আসামি অ্যারেস্ট হবে এবং
উদ্ধার কার্যক্রম আমাদের চলমান আছে এবং আমরা স্বল্প পরিসরে জুয়েলার্স ওখানকার যারা ব্যবসায়ী সমিতি আছে, যারা কার্যকরী বডিতে আছে এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর আমরা যারা সদস্য আছি তাদের সাথে আমরা ইতোমধ্যে মিটিং করেছি, সভা করেছি এবং ভবিষ্যতে আমাদের পরিকল্পনা আছে ওই মার্কেট কেন্দ্রিক ব্যবসায়ীদেরকে নিয়ে আরও বড় পরিসরে সভা করা এবং নিরাপত্তা পরিকল্পনাকে আরও কীভাবে জোরদার করা যায়, আরও কীভাবে সুসংহত করা যায়, ভবিষ্যতে যাতে নাকি এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এইটা আমরা তৎপর থাকব। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মীর বাসির উদ্দিন জুয়েল মারা গেছেন। রোববার দিবাগত রাত 1টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মুন্সিগঞ্জের সাংবাদিক অঙ্গনে। দীর্ঘদিনের সতীর্থকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন সহকর্মী ও স্বজনরা। সোমবার বেলা 11:30টার দিকে মুন্সিগঞ্জ শহর জামে মসজিদে অনুষ্ঠিত হয় মরহুমের প্রথম জানাজা। এতে অংশ নেন স্থানীয় গণমাধ্যম কর্মী, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ নানা শ্রেণী পেশার মানুষ। এরপর সহকর্মীকে নিয়ে যান মুন্সিগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গণের আপন ঠিকানায়। পরে মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মঙ্গল কামনায় অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত দোয়া মোনাজাত। পরে তাকে নেওয়া হয় তার গ্রামের বাড়ি টঙ্গীবাড়ি উপজেলার বাহেরপাড়া এলাকায়। সেখানেই মরহুমের দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয় স্থানীয় সামাজিক ও পারিবারিক কবরস্থানে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 52 বছর। তিনি স্ত্রী ও 2.5 বছরের এক ছেলে রেখে গেছেন। তিনি বেসরকারি মাছরাঙা টিভি ও দৈনিক ইত্তেফাকের মুন্সিগঞ্জ প্রতিনিধি হিসেবে দীর্ঘ 2 দশকেরও বেশি সময় দায়িত্ব পালন করেছেন। জমে উঠেছে 300 বছরের ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গার সরোজগঞ্জ গুড়ের হাট। উৎপাদন কম, চাহিদা বেশি, বাড়তি দামে বিক্রি হচ্ছে গুড় পাটালি। গুড় হাট থেকে বিস্তারিত জানাবেন সহকর্মী হুসেন মালিক। আমি এই মুহূর্তে আছি চুয়াডাঙ্গার বিখ্যাত সরোজগঞ্জ গুড়ের হাটে, যেটি প্রায় 300 বছরের ঐতিহ্যবাহী একটা হাট। এই হাটের গুড় আসলে সারা দেশেই যায় এবং ভেজাল মুক্ত গুড় এই হাটে বিক্রি হওয়ার ফলে আসলে সারা দেশে এই হাটের গুড়ের আসলে খুব সুনাম আছে। শুধু গুড় নয়, এই হাটে পাটালিও পাওয়া যায়, সে পাটালিও আসলে বিখ্যাত। আমরা জানি যে ঝোল গুড় বা নলেন পাটালি এই হাট থেকে আসলে সারা দেশে যে থাকে। এই হাটে সারা দেশ থেকে ব্যাপারীরা আসেন, তারা এখান থেকে গুড় কিনে সারা দেশে তারা বিক্রি করে থাকেন। আমি এই হাট মালিকদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি জানালেন যে প্রতি হাটে 2 থেকে 3 কোটি টাকার বিক্রি আসলে এই হাটে বেচা কেনা হয়ে থাকে, যেটা মাসে আসলে 8টি হাট, এই 8টি হাটে প্রায় 20 কোটি টাকার মতো বেচা কেনা হাটে হয়ে থাকে। তবে কয়েকজন কৃষক জানালেন যে যারা আসলে খেজুর গাছ পরিচর্যা করে খেজুর গাছ থেকে যারা গুড় প্রস্তুত করে হাটে নিয়ে আসেন, তারা জানালেন যে আসলে এবার কিছুটা আসলে কুয়াশাচ্ছন্ন আকাশ থাকার কারণে একটু খেজুরের রস কম হচ্ছে, যার ফলে গুড়ের আমদানিও আসলে হাটে কম আছে। এখন আবহাওয়ার কারণে গুড় কিছু কম হচ্ছে। আবহাওয়া যখন পরিষ্কার হয়ে যাবে তখন আরো বেশি পরিমাণ গুড় আমদানি হয়ে। আমি বেশ কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে তার পার্শ্ববর্তী জেলা থেকে এসেছেন আসলে ভেজাল মুক্ত গুড় কেনার জন্যই তারা মূলত এই হাটে তারা এসে থাকেন, প্রতি বছরই তারা আসেন। আমি কয়েকজন যারা গুড় আমদানি করেছেন এই হাটে তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে গতবারের তুলনায় গুড়ের দাম এবার আসলে একটু বেশি। ঝোল গুড় বুঝেছেন, এই দেখেন গুড়ি, এই দেখেন গুড় দেখেন ভাই, যদি চিনি থাকতো না ভাই দানা হয়ে যেত, গুড়ি কোনো ইয়ে নেই। এই দেখেন গুড় দেখতে পাচ্ছেন কত সুন্দর গুড়। আমরা যে গুড় কিনি চিনি দেখে মনে করেন এভাবে গুড় কিনি, কোনো চিনি আলা গুড় কিনি না ভাই। কিন্তু আমাদের গুড় করা আমাদের যে মহাজন বেচতে পারে, এই দেখেন একটা গুড় চিনি নেই ভাই, দেখতে পাচ্ছেন। এখন ভালো ভাই, এখন বাজার বেশি ভাই। আজকে গত হাটে যা গেলে আজকে মনে করেন এগুলির অনেক দাম পড়ে গেল। এই দেখেন এই ভালটা কিনা মনে করেন, এই ভালটা কিনা 2200 টাকা, এটা 2100, এটা 2200, আর এই গুড়টা কিনা ভাই মনে করেন যে 1800 টাকা। এটা আবার ঝোল পেয়েছেন পাতলা। আমাদের হাটটা বহুত পুরানো ঐতিহ্যবাহী সরোজগঞ্জের হাট, বহুত দূর দূরান্তের নাম আছে। আমাদের হাট থেকে অ্যাভেলেবল গুড় আমদানি রপ্তানি হয়। এখানে বহুত দূর দূরান্ত থেকে ব্যাপারীগণ আসে, তাদেরকে আমরা পর্যাপ্ত নিরাপত্তা দিই। আমাদের আশপাশে যারা আছে ব্যাপারী, যত রকম সুযোগ সুবিধা আছে
সব সুযোগ সুবিধা আমরা দিয়ে থাকি। 1500 টাকা থেকে 1600 টাকা, 1800 টাকা, 1900 টাকা পর্যন্ত আসলে দাম হয়ে থাকে। তবে পাইকারি রেট আরেকটু কম। যারা ব্যাপারীরা আছেন তারা পাইকারি আরেকটু কম কেনেন, কিনে এখান থেকে প্রত্যেক হাটে প্রায় 8 থেকে 10 গাড়ি গুড় তারা ট্রাক ভর্তি করে নিয়ে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যান এবং তারা এই গুড় আসলে বিভিন্ন স্থানে বিক্রি করেন। বিভিন্ন জায়গা থেকে যেসব খেতলরা খেজুরের গুড় নিয়ে আসে তাদেরও নিরাপত্তা আছে, তাদেরও বেচা কেনার পরে তারা সুষ্ঠুভাবে টাকা পয়সা বুঝিয়ে পায়। একই সাথে পাটালিও আসলে বিভিন্ন স্থানে দেশে যায় এবং এই গুড় পাটালির সুখ্যাতি আসলে বহুদিন ধরে, যার কারণে শত শত বছর ধরে এই সরোজগঞ্জের হাট বিখ্যাত এবং শত শত বছর ধরে এই সরোজগঞ্জের হাটের গুড় পাটালি সারা দেশের মানুষ নিয়ে থাকেন, সারা দেশে এর সুনাম আছে। যদিও হাট মালিকরা বললেন যে অন্য বারের তুলনায় এবার হাট একটু কম জমছে। আসলে দেশের সার্বিক যে পরিস্থিতি, এই পরিস্থিতির কারণেও আসলে দেশের বিভিন্ন স্থান থেকে যেসব ক্রেতা বিক্রেতারা আসেন তারাও অন্য বারের তুলনায় এবার কিছুটা কম এসেছেন। তারপরেও তারা আসলে আশাবাদী যে হাট সামনের দিনগুলোতে আরো জমবে, বিক্রি আরো বাড়বে। তো এই ছিল সরোজগঞ্জ হাট থেকে সর্বশেষ। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি। গণভোট ভবিষ্যৎ বাংলাদেশের জন্য প্রয়োজন, মন্তব্য আলী রিয়াজের। মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু আহত, স্থানীয়দের প্রতিবাদ। আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে সাধারণ মানুষ। চুয়াডাঙ্গার হাসপাতাল ও ফার্মেসিতে মিলছে না জলাতঙ্ক ভ্যাকসিন, বাড়ছে সংকট, মৃত্যু ঝুঁকিতে রোগী। পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে বলছে কর্তৃপক্ষ। রাজশাহীতে এইচএসসি পাশ করা চিকিৎসক দিতেন ব্রেনের চিকিৎসা, ভুয়া মেডিসিন বিশেষজ্ঞ গ্রেফতার, 6 মাসের কারাদণ্ড। এবং কিশোরগঞ্জের ভৈরবে 2000-এও মিলছে না 1300 টাকার এলপি গ্যাস, চরম ভোগান্তিতে গ্রাহকরা। দর্শক, এই ছিল দেশ জুড়ে সংবাদে। এরপর দেখবেন সন্ধ্যা 7টা নিউজ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।